আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি দেশের এবং দেশের বাইরের সকল দর্শক শ্রোতাকে চ্যানেল আই সংবাদ আয়োজন নিয়ে বার্তাকক্ষে রয়েছি আহমেদ মেহেদী হাসান। সংবাদের শুরুতেই চলুন জেনে নেওয়া যাক ফ্রেশ আটা ময়দা সুজির সংবাদ শিরোনাম। এখনও জাকসু নির্বাচনের ভোট গণনা শেষ না হওয়ায় ক্ষোভ প্রকাশ। অনিয়মের অভিযোগে নির্বাচনী দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন নির্বাচন কমিশনের এক সদস্য। নেপালে অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হলেন সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি। 2026 সালের 5ই মার্চ সাধারণ নির্বাচনের ঘোষণা। সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে মৌলভীবাজারে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ ও বিতরণ। নতুন প্রজন্মকে পরিবেশের প্রতি দায়িত্বশীল করবে প্রত্যাশা। এবং মানিকগঞ্জ সদর উপজেলার বরুন্ডি গ্রামে কৃষকদের নিজস্ব বীজ ভাণ্ডার, দেশি ধানের জাত সংরক্ষণ ও জৈব কৃষি চর্চায় খাদ্য নিরাপত্তা ও স্বনির্ভরতার পথে। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম প্রিয় দর্শক। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাওয়া যাক বিস্তারিত সংবাদে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু নির্বাচনে এখনও চলছে ভোট গণনা। ভোট গণনার সর্বশেষ অবস্থা জানাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে রয়েছেন সহকর্মী জান্নাতুল বাকিয়া কেকা। সরাসরি যাচ্ছি তার কাছে। কেকা, আপনি রয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। আপনি যেমনটি আগের সংবাদে জানাচ্ছিলেন যে ভোট গণনা আসলে কখন শেষ হবে সে ব্যাপারে কোনো সুনির্দিষ্ট তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি। তবে এই মুহূর্তে আপনি কি দেখছেন এবং সর্বশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? মেহেদী, আপনি ঠিকই বলেছেন, ভোট গণনা কিন্তু চলছে। 33 বছর পর নির্বাচন, আর সেই নির্বাচনের ভোট গণনা কিন্তু আজকে তৃতীয় দিনে গড়িয়েছে। কিছুক্ষণ আগে আমি কথা বলেছিলাম বিশ্ববিদ্যালয়ের প্রভিসি প্রশাসন সোহেল রানা, তিনি জানিয়েছেন যে 13 নম্বর কেন্দ্রের ভোট গণনা শুরু হয়েছে। তারা প্রত্যাশা করছেন যে 12টা নাগাদ, দুপুর 12টা নাগাদ আজকে ফলাফল ঘোষণা হতে পারে। এটি একটি আশার কথা আমি একটু জানাতেই চাই, যেহেতু ইতোমধ্যেই কিন্তু ভোট গণনা নিয়ে শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের অস্থিরতা, ক্ষোভ এবং বেশ মর্মবেদনার একটি কারণ হয়েছে। আসলে ভোট গণনা নির্বাচনটা হয়েছিল 33 বছর পর এবং বৃহস্পতিবার নির্ধারিত 5টা পর্যন্ত ভোট গ্রহণ চলা কথা থাকলেও আমরা একটি দুটি হলে দেখেছিলাম যে অতিরিক্ত 2.5 ঘন্টা 2 ঘন্টা ভোট গ্রহণ চলেছে। তারপরে রাত 10:15 থেকে কিন্তু ভোট গণনা শুরু হয়েছে এবং ততক্ষণে কিন্তু অনেকগুলো ঘটনাও ঘটে গেছে। জাতীয়তাবাদী ছাত্র দল সহ 5টি প্যানেল ভোট বর্জন করেছিল এবং 3 জন নির্বাচনী কাজের সাথে যুক্ত ছিলেন, এরকম 3 জন পদত্যাগ করেছিলেন। এবং সর্বশেষ গত রাতে কিন্তু নির্বাচন কমিশনের একজন সদস্য অধ্যাপক মারুফুর ইলাহি, তিনি কিন্তু মাফরুজ সাত্তার, উনি পদত্যাগ করেছিলেন। এখনও আমরা দেখাচ্ছি আপনাকে যেটা 4টা টেবিলে কিন্তু ভোট গণনা চলছে এবং ভোট গণনার এত দেরি হওয়ার পেছনের মূলত 3টি কারণ আমি বলতে চাই। প্রথম কারণ হলো আসলে OMR পদ্ধতিতে, মানে মেশিনে যে ভোট গণনার কথা ছিল সেটা কিন্তু মেশিনে না হয়ে হচ্ছে হাতে গণনা। দ্বিতীয়ত, যে জায়গাগুলো কেন্দ্রীয় সংসদের বা হল সংসদের ভোটগুলো কিন্তু যার যার কেন্দ্রে সেখানেও গণনা করা যেত, কিন্তু সেটা না করে এক জায়গায় নিয়ে আসা হয়েছে সিনেটের। আপনি দেখছেন যে ছোট্ট একটা পরিসর, সেখানে 2-3টে টেবিল বসানোর পরেও জায়গা খুব একটা বেশি নেই। কিন্তু গত রাতে সরকারি তরফে বিশ্ববিদ্যালয়কে নির্দেশনা দেওয়ার পরে কিন্তু 4টা টেবিলের সাথে আরও 3টা টেবিল যুক্ত করে 7টা টেবিলে ভোট গণনার কাজ চলেছিল। এবং ভোট গণনার কাজে কিন্তু বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষকরা সম্পৃক্ত ছিলেন তাদের কিন্তু আগে পূর্ব অভিজ্ঞতা ছিল না যে হাতে গণনা কিভাবে ভোট করতে হয়। সেই বিষয়টা একটা তো রয়েছেই। পরবর্তীতে ক্যামেরা বলা হচ্ছিল যে কয়টা টেবিল সে কয়টার ক্যামেরার ব্যবস্থা ছিল না বলে টেবিলের সংখ্যাও বাড়ানো হয়নি। কিন্তু পরবর্তীতে সরকারি তরফে নির্দেশনা আসার পরে আরও 3টি টেবিল যুক্ত করে মোট 7টি টেবিলে কিন্তু ভোট গণনা চলছিল। এখন প্রশ্ন আসতেই পারে যে এতগুলো ভোট গণনার জন্য যে পরিসর লাগে, যে জায়গাটা লাগে, সেটা কিন্তু আগে থেকে ব্যবস্থা করা হয়নি। এই একটা সীমাবদ্ধতা। এখন আমরা দেখি দফায় দফায় যে ভোট গণনার ফলাফল জানানোর সময় দেওয়া হচ্ছে 12টা নাগাদ আজকে হবে কিনা, সেই বিষয়টা যত সময় গড়াবে আমরা বলতে পারবো। মেহেদী, আপনাকে ধন্যবাদ। কথা বলছিলাম সহকর্মী জান্নাতুল বাকিয়া কেকার সাথে। জানাচ্ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের ভোট গণনার সর্বশেষ পরিস্থিতি। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে।
কর্তৃপক্ষের আশ্বাসের পরও এখনও শেষ হয়নি ঘটনাবহুল জাকসু নির্বাচনের ভোট গণনা, যেমনটি আমরা বলছিলাম। নানা অনিয়মের অভিযোগে নির্বাচনী দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন জাকসু নির্বাচন কমিশনের সদস্য মাফরুহি সাত্তার। ম্যানুয়ালি ভোট গণনা ও দায়িত্ব পালনের সময় হঠাৎ অসুস্থ হয়ে চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস মৌমিতার মৃত্যুতে ক্ষোভ জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তারা। নাজিব বেগের রিপোর্ট। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হল সংসদের ভোট গণনা শেষ হয়েছে। শুক্রবার সন্ধ্যার পর জাকসুর কেন্দ্রীয় সংসদের ভোট গণনা শুরু হলেও তা অপেক্ষা বাড়াচ্ছে। সিনেট ভবনে ম্যানুয়াল পদ্ধতিতে চলছে ভোট গণনা। প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোহাম্মদ মনিরুজ্জামান শুক্রবার রাতের মধ্যেই জাকসু ও ২১টি হল সংসদের নির্বাচনের ফল ঘোষণার কথা বললেও সেটি সম্ভব হয়নি। শুক্রবার রাতে নানা অনিয়মের অভিযোগে নির্বাচনের দায়িত্ব থেকে সরে দাঁড়ান জাকসু নির্বাচন কমিশনের সদস্য মাফরুহি সাত্তার। আমি ব্যর্থ হয়েছি, ব্যর্থ হওয়ার কারণেই এবং আপনাদের অনেকের উত্থাপিত অভিযোগগুলি সঠিক ছিল। আমার কাছে যদি মোটা দাগে বলি, আমার কাছে মনে হয়েছে নির্বাচনের পরিবেশটা লেভেল প্লেইং ফিল্ড যেটাকে বলে সেটা সঠিক ছিল না। ভোট গণনার সময় চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস মৌমিতার মৃত্যুর ঘটনায় ক্ষোভ জানান সহকর্মীরা। যদি ম্যানুয়াল পদ্ধতিতে হয় তাহলে যখন সরে আসলেন তারা মেশিনের কার্যক্রম থেকে, তাহলে ম্যানুয়াল পদ্ধতি হলেই যদি ভোট কাউন্ট হতো তাহলে দেখা যেত যে বিভিন্ন হলে রাত 10টার মধ্যে রেজাল্ট হয়ে যেত। আমরা এখানে নির্বাচন কমিশনে নিয়ে আসতাম, 11টার মধ্যে রেজাল্ট হয়ে যেত। আর 11টার মধ্যে যদি রেজাল্ট হয়ে যেত তাহলে আমার সহকর্মীর মৃত্যু দেখতে হতো না। এর আগে নানা অনিয়ম কারচুপির অভিযোগে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছে ছাত্রদল সহ কয়েকটি প্যানেল। আর নির্বাচন বানচালের ষড়যন্ত্র হচ্ছে বলে দাবি করে ছাত্র শিবির সমর্থিত প্যানেল। নাজিব বেগ, চ্যানেল আই, ঢাকা। নেপালে অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি শপথ নেওয়ার পর সংসদ ভেঙে দেওয়া হয়েছে। সুশীলা কার্কি শপথ গ্রহণের পর ঘোষণা করা হয় 2026 সালের 5ই মার্চ নেপালে সাধারণ নির্বাচন হবে। এছাড়া অন্তর্বর্তী সরকারের মধ্য দিয়ে দেশটির প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন তিনি। প্রেসিডেন্ট রামচন্দ্র পাউডেল তার সরকারি বাসভবন শীতল নিবাসে সুশীলা কার্কিকে শপথ পড়ান। ধ্বংসের দ্বারপ্রান্তে থাকা বাস্তুতন্ত্রের প্রাণ ফেরাতে সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে মৌলভীবাজারে বৃক্ষরোপণ ও বিতরণ করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। পরিবেশ সুরক্ষার অভিযাত্রায় সহযোগী মোবাইল নেটওয়ার্ক অপারেটর বাংলা লিংক। এমন উদ্যোগ নতুন প্রজন্মকে পরিবেশ প্রতিবেশের প্রতি দায়িত্বশীল করে তুলবে প্রত্যাশা বিশিষ্টজনদের। এম এ সালামের তথ্য ও ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট। সারিবদ্ধ চা বাগান, উঁচু নিচু পাহাড় টিলা, মাধবকুণ্ড জলপ্রপাত আর সবুজের প্রাচুর্যে ভরা জেলা মৌলভীবাজার। তবে উন্নয়নের নামে অবকাঠামো যত বাড়ছে ততই কমছে সবুজের পরিমাণ। পরিবেশ সংরক্ষণে বাংলালিংকের সঙ্গে নিয়ে মৌলভীবাজারেও প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষায়ন। সবুজে সাজাই বাংলাদেশ এই প্রতিপাদ্যে মৌলভীবাজারে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে প্রকৃতি জীবন ক্লাব। এখানে ফলদ, বনজ, ঔষধি নানা ধরনের বৃক্ষ রোপণ ও বিতরণ করা হয়। আমরা গবেষণায় দেখেছি গ্রীষ্মকালে তাপমাত্রার যে বৃদ্ধি পায় তাকে যদি প্রশমিত করতে হয় তাহলে কিন্তু বৃক্ষের বিকল্প নেই। বড় বড় বৃক্ষের আচ্ছাদনের মাধ্যমে যদি আমরা বাড়ির চারপাশকে ঘিরে রাখি তাহলে 10% বিদ্যুতের সাশ্রয় হয় বছরে। আসুন আমরা বাংলাদেশটাকে এই বৃক্ষের মাধ্যমে সবুজ করি এবং এই যে তাপমাত্রা, এই তাপমাত্রাকে আমরা প্রশমিত করি। সচেতনতা বৃদ্ধির বর্ণিল শোভাযাত্রায় অংশ নেয় আজাদ বক্ত উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থী সহ নানা শ্রেণী পেশার মানুষ। দেশীয় বিভিন্ন গাছের চারা পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। উষ্ণায়নের জন্য বাংলাদেশের তাপমাত্রা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বৃক্ষনিধন বন্ধের পাশাপাশি প্রচুর পরিমাণে গাছ লাগাতে হবে। গাছ আমাদের অক্সিজেন দেয়, যার সাহায্যে আমরা বেঁচে থাকতে পারি। শুধু পরিবেশ রক্ষাই নয়, বৃক্ষায়নকে সামাজিক দায়িত্ববোধের উদাহরণ বলছেন সুধীজনরা। এই যে একটা মহৎ উদ্যোগ, এটাকে আসলে আমরা একসাথে সামনের দিকে আরো অনেক কাজ করতে চাই। বন অধিদপ্তরকে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা করে যাচ্ছেন এবং বৃক্ষরোপণ কর্মসূচির
প্রচার কার্যক্রম বৃদ্ধি পাচ্ছে। পরিবেশের টেকসই উন্নয়নে পরিকল্পিত নগরায়ন সহ পরিবেশ বান্ধব প্রযুক্তি নিশ্চিতের তাগিদ বিশেষজ্ঞদের। আফরোজা হাসি, চ্যানেল আই। মানিকগঞ্জ সদর উপজেলার বরন্ডি গ্রামে কৃষকরা গড়ে তুলেছেন নিজস্ব বীজ ভাণ্ডার। দেশি জাতের ধানের জাত সংরক্ষণ আর জৈব কৃষি চর্চার মধ্য দিয়ে তারা এখন এগিয়ে যাচ্ছেন খাদ্য নিরাপত্তা ও স্বনির্ভরতার পথে। স্থানীয় কৃষকেরা বলছেন, বাইরের বাজারের উপর নির্ভর না করে নিজেদের বীজই তাদের সবচেয়ে বড় শক্তি। মাঠে গিয়ে দেখা গেছে সংগঠিত হয়ে বিভিন্ন প্লটে ধান গবেষণা কার্যক্রম চালাচ্ছেন তারা। বিস্তারিত জানাচ্ছেন শেখ সিরাজ। একসময় কৃষকরা নিজেরাই বীজ সংরক্ষণ করতেন। প্রকৃতির সঙ্গে খাপ খাওয়ানো দেশি ধানই ছিল জীবিকা আর স্বাদ বৈচিত্র্য। সেই ঐতিহ্যকে নতুনভাবে ফিরিয়ে আনতে সংগঠিত হয়েছেন মানিকগঞ্জ সদর উপজেলার বরন্ডি গ্রামের কৃষকরা। এখানে কৃষকরা গড়ে তুলেছেন নিজস্ব বীজ ভাণ্ডার। পাট বীজ, সবজি বীজ, তারপরে আপনার ওই যে মশলার বীজ, এখানটা ধরেন 40 ধরনের বীজ আছে, আর ধানের বীজ আছে 142। শুকনো মরিচের এখানে বীজ রাখি বাড়িতে, এই যে বীজ অনেক সময় জ্বালায়ও না, আর এখানে সংরক্ষণটা ভালো থাকে। পাশাপাশি জৈব সার, কেঁচো কম্পোস্ট এবং সবুজ সার ব্যবহার করে জমির উর্বরতা ফিরিয়ে আনছেন তারা। এতে উৎপাদন খরচ যেমন কমছে, বাড়ছে আত্মনির্ভরশীলতা। মুগবুল ধানের বীজ নিচ্ছি, আর ওই যে চিনিগুড়া ধানের বীজ নিচ্ছি। ভার্মি কম্পোস্ট সারটা দিয়ে ব্যবহার করি, তাতে আমি অনেক পরিমাণ লাভবান আছি। মেহগনি গাছের গুঁটা থেতলিয়ে জমির বিভিন্ন জায়গায় ছিটিয়ে দিতাম, যাতে মাজরা পোকা আমাদের ধানকে আক্রমণ না করে। কৃষকদের সম্মিলিত প্রচেষ্টায় তৈরি হয়েছে গবেষণা প্লটও, যেখানে আছে হরেক রকমের দেশীয় আমন জাতের ধান। এই বীজটা আমার হাতে গড়া, আর সরকারি যে বীজটা, ওই বীজটা তো মূলত আমাদের হাতে নাই। বীজ নিয়ে যদি সিন্ডিকেটও করে, তাহলে আমাদের কিছুই করার থাকে না। দেশীয় জাত শুধু আমাদের ঐতিহ্যের সম্পদই নয়, বরং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায়ও অত্যন্ত গুরুত্বপূর্ণ। কৃষির কল্যাণে কৃষকদের একতা হওয়ার এটা একটা চমৎকার দৃষ্টান্ত। এটির প্রয়োজনীয়তা এই কারণে যে আমাদের হারিয়ে যাওয়া যে সমস্ত কৃষির কৌশলগুলো আছে, যে সমস্ত বীজগুলো আছে, যেগুলো দিয়ে আগামীর ভবিষ্যতের কৃষিকে আরও সম্প্রসারণ করা যাবে, সেগুলোকে সংরক্ষণ করা যেমন প্রয়োজন, একইভাবে প্রয়োজন জৈবিক কৃষিকে ধরে রাখা। এই কারণেই এই উদাহরণটি বাংলাদেশের সব জায়গায় সম্প্রসারিত হতে পারে। মানিকগঞ্জের বরুণী থেকে শেখ সিরাজ, চ্যানেল আই। বিরতির পরে আবারও ফিরে এলাম চ্যানেল আই সংবাদে। এ পর্যায়ে জানাবো নিটল টাটা কৃষি সংবাদ। বাগেরহাট জেলার ফকিরহাটে ব্যক্তি উদ্যোগে চাষাবাদ করে সফল হয়েছেন এক কৃষক। কচুরলতি এবং ঘেরের আইলে সবজি চাষ করে বছরে আয় করছেন প্রায় 3 লাখ টাকা। বাগেরহাট সংবাদদাতার তথ্য ও ভিডিও চিত্রে আল মুকসিদের রিপোর্ট। ফকিরহাট উপজেলার লালচন্দ্রপুর ৯ নং ওয়ার্ডের বড়বাড়িয়া গ্রামের কৃষক কাউসার মল্লিক 2.5 বিঘা জমিতে সবজি চাষ করে আসছেন তিনি। রয়েছে বিভিন্ন ধরনের মাছ, আইলে ঝুলছে করলা, পুঁইশাক, চালকুমড়া, লাউ সহ নানা জাতের সবজি। প্রতিদিন দূর দূরান্ত থেকে অনেকেই আসছে কচুরলতির চারা কিনতে। প্রত্যেক সপ্তাহে 8,000-9,000 টাকা কামাই হয়। বছর হিসাব করলে 3 লাখ টাকা কামাই, এতে লাখখানেক খরচ হয়ে যায়। এর পাশাপাশি আমি অন্যান্য বেড়ির উপরে চাষ করি। আমিও চাই যে কচুরলতি নিয়ে আমি একজন উদ্যোক্তা হব, কচুরলতি চাষবাস করব। গত বছরের তুলনায় এবার 6 হেক্টর বেশি জমিতে কচুরলতির চাষ হয়েছে বলছে কৃষি বিভাগ। কচুরলতির উৎপাদন করে, এই উৎপাদনের ক্ষেত্রে একটা সবচেয়ে বড় সুবিধা হলো সে জায়গা ওখানে কচুরলতি উৎপাদন করে, তাতে করে গড়ে করে দেখা যায় যে তার প্রায় 1 লক্ষ টাকার মতো লাভবান হয়। কারণ আমরা জানি এই সময়টা আমাদের সবজির একটু ক্রান্তি যায়, কোথাও বর্ষা, কোথায় বন্যায় ক্ষতিগ্রস্ত হয়, কিন্তু কচুরলতিতে প্রচুর জায়গাতে করে এবং কচুরলতি এই সময় বাজার মূল্য বেশ ভালো পায়। বাগেরহাট জেলায় এবার 86 হেক্টর জমিতে কচুরলতির চাষ হয়েছে বলছে কৃষি বিভাগ। আল মুকসিদ, চ্যানেল আই। দেখবেন প্রকৃতি সংবাদ। জলবায়ু পরিবর্তন ও পরিবেশ বিপর্যয় রোধে সবুজায়নের অভিযান শুরু করেছে শরীয়তপুর জেলা পরিষদ। 1 লাখ বৃক্ষরোপণের মধ্য দিয়ে উপজেলা পর্যায়েও কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে। প্রথম ধাপে জেলা সদরের বিভিন্ন সড়ক, শিক্ষা প্রতিষ্ঠান এবং সামাজিক প্রতিষ্ঠানে নানা প্রজাতির গাছের চারা রোপণ করা হবে। এস.এম. মুজিবুর রহমানের রিপোর্ট। দিন দিন স্পষ্ট হয়ে উঠছে জলবায়ু পরিবর্তনের ভয়াবহ প্রভাব। ক্রমবর্ধমান উষ্ণতা ও
অতিবৃষ্টি ও ঘূর্ণিঝড়ের মতো দুর্যোগের ঝুঁকিতে পড়ে জলবায়ু বিপদের অন্যতম শিকার বাংলাদেশ। নির্বিচারে গাছ কাটার ফলে প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে প্রাণীকূট। এরই লক্ষ্যে শরীয়তপুর জেলা পরিষদের উদ্যোগে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ। পরিবেশ বিপর্যয় রোধে বৃক্ষরোপণ কার্যকর ভূমিকা রাখবে বলছেন সংশ্লিষ্টরা। গত 5 বছরে 6 কিলোমিটার রাস্তায় গাছ লাগানো হয়েছে। এছাড়াও শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক প্রতিষ্ঠানে গাছ লাগানো হয়েছে। এই বৃক্ষ যদি আমরা সকলে মিলে পরিচর্যা করি তাহলে আগামীর পরিবেশ সুন্দর হবে। আসুন আমরা অধিকারে বৃক্ষরোপণ করি এবং সেটা পরিচর্যা করি। পরিচর্যার মাধ্যমে গাছকে টিকিয়ে রেখে পরিবেশকে রক্ষা করি। ঝুঁকিপূর্ণ পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নাই, তাই আসুন আমরা সবাই মিলে অধিক বৃক্ষরোপণ করি। নির্বিচারে গাছ কাটা রোধ ও বৃক্ষরোপণে প্রত্যেকের এগিয়ে আসার আহ্বান। আগামী কয়েক বছরে আমরা লক্ষাধিক দেশীয় প্রজাতির ফলজ, বনজ এবং ভেষজ গাছ লাগাবো, যার মাধ্যমে পরিবেশ প্রতিবেশ এবং জীববৈচিত্র্য সুরক্ষা আমরা পুনরুদ্ধার করতে পারব। আমরা চাই এর মাধ্যমে যারা আছে কমিউনিটি গ্রুপ যারা আছে তারা ইনভলভ হবে, তারা নিজেদের মতো করে এই গাছগুলোর পরিচর্যা করবে। ভবিষ্যৎ প্রজন্মের বাসযোগ্য ধরিত্রী বিনির্মাণে এই ধরনের সবুজায়ন কর্মসূচি সহায়ক ভূমিকা রাখবে বলছেন পরিবেশবাদীরা। এস এম মুজিবুর রহমান, চ্যানেল আই, শরীয়তপুর। প্রিয় দর্শক, সংবাদের শেষ প্রান্তে আমরা চলুন আরও একবার জেনে নেওয়া যাক যা ছিল এখনকার ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। এখনও জাকসু নির্বাচনের ভোট গণনা শেষ না হওয়ায় ক্ষোভ প্রকাশ। অনিয়মের অভিযোগে নির্বাচনী দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন নির্বাচন কমিশনের এক সদস্য। নেপালে অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হলেন সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি। 2026 সালের 5ই মার্চ সাধারণ নির্বাচনের ঘোষণা। সবুজে সাজায় বাংলাদেশ স্লোগানে মৌলভীবাজারে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ ও বিতরণ। নতুন প্রজন্মকে পরিবেশের প্রতি দায়িত্বশীল করবে প্রত্যাশা। এবং মানিকগঞ্জ সদর উপজেলার বরুন্ডি গ্রামে কৃষকদের নিজস্ব বীজ ভাণ্ডার। দেশি ধানের জাত সংরক্ষণ ও জৈব কৃষি চর্চায় খাদ্য নিরাপত্তা ও স্বনির্ভরতার পথে। প্রিয় দর্শক, এরই সাথে শেষ করছি এখনকার সংবাদ আয়োজন। সংবাদে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সংবাদ টিমের সবার পক্ষ থেকে আপনাদের আবারও শুভেচ্ছা।